Assalamu alaikum. This is Manik Mia, lecturer, Department of Finance and Banking, Dhaka City College. জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অনলাইন ভিডিও ক্লাসে আপনাদের আরো একবার স্বাগতম। আশা করি সবাই নিরাপদে আছেন, সুস্থ আছেন। আমি এখানে একটা স্ক্রিন শেয়ার করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা আশা করছি স্লাইডটি দেখতে পাচ্ছেন। যথারীতি আমরা যে কোর্সটি পড়ছি সেটা হচ্ছে অডিটিং বা নিরীক্ষা, লেকচার নাম্বার 5। আজকে আমরা শিখব অডিটিং এর আইনগত দায় সম্পর্কে। লিগ্যাল লায়াবিলিটি বা আইনগত দায় চ্যাপ্টার 4। এখানে যে বিষয়গুলো আলোচনা করা হবে, যে কন্টেন্টগুলো আজকে আলোচনা করা হবে সেগুলো সম্পর্কে দেওয়া হয়েছে। First concept, the legal environment of auditing profession. অলরেডি আমরা অডিট নিয়ে অনেক তথ্যই কিন্তু জেনেছি। অডিটিং কি, অডিটিং প্রফেশন সম্পর্কে আমরা জেনেছি, অডিটের রেসপন্সিবিলিটি সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা যেটা জানবো যে লিগ্যাল এনভায়রনমেন্ট, আসলে আইনগত পরিবেশটা কেমন হওয়া উচিত একজন অডিটিং প্রফেশনে যে নিযুক্ত আছেন। The auditor should essentially exercise due professional care during audit procedures and the preparation of reports. That means যে অডিটর সে যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে অডিটিং করবে এবং রিপোর্ট তৈরি করবে তখন তাকে প্রফেশনাল কেয়ার নিতে হবে, অর্থাৎ পেশাগত যেই যত্ন, নৈপুণ্য, সততা সেটা অবশ্যই তাকে দেখাতে হবে এবং একজন অডিটরের যে দায়িত্বগুলো বা রেসপন্সিবিলিটিগুলো দেওয়া হবে সেটা আইনের ভিত্তিতে তাকে অর্পণ করা হবে। আন্ডার কমন ল, আইনের ভিত্তিতে তাকে দায়িত্বগুলো অ্যাসাইন করা হবে এবং সেই মোতাবেক সেই দায়িত্বগুলো পালন করতে বাধ্য থাকবে। কোনোভাবেই সে চুক্তি ভঙ্গ করবে না বা বিশ্বাস ভঙ্গ করবে না। এবং জেনারেলি সে তার কাজ নিয়ে তার যে ক্লায়েন্ট অর্থাৎ যার জন্য সে এই অডিটিং করছে, অডিট রিপোর্ট তৈরি করছে, তার নিকট কিন্তু সে দায়বদ্ধ থাকবে। নেচার অফ অডিটরস লায়াবিলিটি, এই যে আমরা অডিটরের লিগ্যাল এনভায়রনমেন্ট বললাম, সেখানে কিন্তু দায়টা চলে আসে যে অডিটরের দায়টা আসলে কেমন হবে। সে তো দায়িত্ব পালন করেই কি পার পেয়ে যাবে? সে কি কোনো রকম একটা রেসপন্সিবিলিটি প্লে করবে? ব্যাপারটা কি এরকম না, তার কিন্তু কিছু জবাবদিহিতা রয়েছে, কারণ সে মন গড়া কোনো কাজ অডিটিং নিয়ে করতে পারবে না। তো সে কার প্রতি দায়ী থাকবে? দেখো যে অডিটরস লায়াবিলিটি টু ক্লায়েন্ট, অডিটরস লায়াবিলিটি টু থার্ড পার্টিস। ক্লায়েন্ট হচ্ছে যে যার জন্য যে নিয়োগকর্তা, যে অডিটরকে তার প্রতিষ্ঠানের জন্য নিয়োগ দিয়েছে, সেই কিন্তু এখানে ক্লায়েন্ট। তো তার প্রতি কিন্তু অডিটরের লায়াবিলিটি রয়েছে। দেন অডিটর টু থার্ড পার্টি কারা? যে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের এই রিপোর্টগুলো বা অডিটিং রিপোর্টগুলোর যারা ইউজার, তারাই কিন্তু থার্ড পার্টি। যেমন ব্যাংক হতে পারে, ইনভেস্টর হতে পারে, কোনো পেয়েবল বা পানাদার হতে পারে, তাদের নিকটে কিন্তু একটা দায় রয়েছে। দেন তারপরে বলেছে অডিটরস সিভিল লায়াবিলিটি, ঠিক আছে? Then auditors criminal liability and final one is others liability. আমরা প্রত্যেকটা এখন ইন্ডিভিজুয়ালি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা দেখেন অডিটরস লায়াবিলিটি টু ক্লায়েন্ট, অর্থাৎ ক্লায়েন্টের প্রতি অডিটরের দায়টা কেমন হবে। দেখেন যে অডিটর আর ক্লায়েন্টের মধ্যে কিন্তু একটা চুক্তিবদ্ধ সম্পর্ক রয়েছে, কারণ একটা কন্ট্রাক্টের ভিতরে কিন্তু ক্লায়েন্ট অডিটরকে নিয়োগ দিচ্ছে যে তার
পুরো প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে তাকে একটা অডিট রিপোর্ট করতে হবে। হ্যাঁ, এখানে বলা হয়েছে দেখেন, ইফ দ্য অডিটর ডাজ নট পারফর্ম হিজ অর হার সাইড অফ দ্য বার্গেন অ্যাকর্ডিং টু দ্য কন্ট্রাক্ট, the client can sue for breach of contract। অর্থাৎ অডিটরকে যে দায়িত্বগুলো দিয়েছে সেই দায়িত্বগুলো সে যদি ঠিকমতো পালন না করে, ইভেন সে যদি চুক্তিটা ভঙ্গ করে, তাহলে কিন্তু এই নিরীক্ষকের বিরুদ্ধে যে ক্লায়েন্ট ছিল সে কিন্তু মামলা মোকদ্দমা করতে পারবে। ঠিক আছে, কারণ সে তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে আরেকটা বিষয় বলেছে যে দ্য ক্লায়েন্ট মে ক্লেম ইনডেমনিটি ফ্রম দ্য অডিটর বাই প্রুভিং ফলোইং টার্মস। অর্থাৎ কিছু টার্ম রয়েছে, কিছু বিষয় রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই ক্লায়েন্টকে প্রমাণ করতে হবে কার এগেইনস্টে? নিরীক্ষকের এগেইনস্টে। কেন? ক্ষতিপূরণ আদায়ের জন্য। অর্থাৎ যে অডিটর ছিল তার বিরুদ্ধে যখন মামলা করবে এবং মামলা করে যখন সে ক্ষতিপূরণ আদায় করতে চাইবে, তখন তাকে কিছু বিষয় কিন্তু প্রমাণ করতে হবে। যেমন এখানে বলছে দ্য রেসপন্সিবিলিটিস অফ অডিটর, অর্থাৎ অডিটরের দায়িত্বগুলো কি কি ছিল, কন্ট্রাক্টে কোন কোন দায়িত্ব তাকে অ্যাসাইন করা হয়েছিল সেগুলো কিন্তু তাকে দেখাতে হবে। The negligence of auditor to breach the contract, এই যে চুক্তিটা হয়েছে, এই চুক্তিটা যদি অডিটর ভঙ্গ করে বা এই চুক্তি ভঙ্গ করার পিছনে তার যদি কোনো অবহেলা থেকে থাকে বা দায়িত্বের প্রতি যদি তার কোনো অবহেলা থাকে। দেন বলেছে জেনারেল মনিটারি ড্যামেজেস ফর লসেস incurred as a result of the breach। অর্থাৎ এই যে কন্ট্রাক্টটা সে ভঙ্গ করলো, এই কন্ট্রাক্ট ভঙ্গ করার কারণে যে নিয়োগকর্তা আপনার ক্লায়েন্ট ছিল তার কি কি মনিটারি ক্ষতিগুলো, মানে আর্থিক ক্ষতি হবে, সে আর্থিক ক্ষতিপূরণ আদায়ের জন্য কিন্তু সেটা প্রমাণ করতে হবে তাকে। দেন দ্য রিজনস অফ ড্যামেজেস অফ দ্য ক্লায়েন্ট, অর্থাৎ ক্লায়েন্টের যে ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষতিগুলোর প্রত্যেকটা ক্ষতির পিছনে যে কারণগুলো রয়েছে কারণগুলো তাকে প্রমাণ করতে হবে। তারপরেই কিন্তু অডিটর এখানে অ্যাকিউজড হবে। এই হচ্ছে আমাদের অডিটরস লায়াবিলিটি টু ক্লায়েন্ট। দেন বলেছে যে অডিটরস লায়াবিলিটি টু থার্ড পার্টি। আমরা তো অলরেডি জানলাম যে অডিটররা কিন্তু জেনারেলি ক্লায়েন্ট বা নিয়োগকর্তার উপর কিন্তু দায়বদ্ধ, সেই জন্য সে ফুল বিশ্বাস ভঙ্গ বা তার সততার যদি বরখেলাপ দেখা যায় সে কিন্তু দায়বদ্ধ থাকবে। কিন্তু এখানে থার্ড পার্টি নামে একটা কথা আছে, তাদের কাছে কি অডিটররা দায়বদ্ধ? আসলে এখানে কিন্তু একটা প্রশ্ন চলে আসে। একটা কথা আপনারা একটা বিষয় থিঙ্ক করেন, চুক্তিটা কার সাথে হয়েছে? ক্লায়েন্টের সাথে হয়েছে। তাহলে যার সাথে চুক্তিবদ্ধ দায়টা কিন্তু তার প্রতি হবে। এখন যে থার্ড পার্টি তার প্রতি কিন্তু দায়ী থাকার কথা না। এখানে আরেকটু বলে দিই যে থার্ড পার্টি কারা? আসলে যে ব্যাংক, ইনভেস্টর, পেয়েবল, লোন প্রোভাইডার, ঠিক আছে, এই যে ব্যাংকের কথা বলছি, বিনিয়োগের কথা, বিনিয়োগকারী বা যারা ঋণদাতা বা যারা পাওনাদার, তারা কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো ব্যবহার করে থাকে বা অডিটিং এর উপর যে রিপোর্ট হয়ে থাকে এই রিপোর্ট গুলো তারা কিন্তু ব্যবহার করে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে থাকে। এখন এই অডিট রিপোর্টে কোনো প্রকার অসত্য ইনফরমেশন থাকে বা মতামত যদি অপূর্ণাঙ্গ থাকে, তাহলে কিন্তু এই থার্ড পার্টি এরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এই রিপোর্ট ব্যবহার করে। ঠিক আছে, তাহলে এরা যদি ক্ষতিগ্রস্ত হয় এদের কাছে কি অডিটরাল লায়াবিলিটি থাকবে কিনা, এটাই হচ্ছে প্রশ্ন। জেনারেলি এই থার্ড পার্টির সাথে কিন্তু অডিটরদের কোনো চুক্তি হচ্ছে না, তাহলে সাধারণ অর্থে কিন্তু আমরা বলতে পারি না যে থার্ড পার্টির নিকট অডিটররা লায়াবল, মানে তাদের কাছে দায়বদ্ধ হবে। তারপরেও দুইটা দিক দিয়ে কিন্তু তারা কিন্তু অ্যাকিউজ থেকে যাবে। যেমন এখানে বলা হয়েছে যে তারা অ্যাকিউজ হতে পারে লায়াবিলিটি ফর নেগলিজেন্স, মানে দায়িত্বে অবহেলার জন্য, অ্যান্ড লায়াবিলিটি ফর ফ্রড, অর্থাৎ প্রতারণার জন্য, জুয়া চুরির জন্য। ঠিক আছে,
তো দেখো যে এখানে যেটা বলেছে যে লায়াবিলিটি ফর নেগলিজেন্স, এই দায়িত্বে অবহেলার জন্য আসলে থার্ড পার্টি যারা রয়েছে, ব্যাংক, ইনভেস্টর, লোন প্রোভাইডার বা মানি লেন্ডার, এদের প্রতি কি আসলে দায়বদ্ধ থাকবে কি না সেটা সম্পর্কে এখানে বলা হয়েছে। ওকে, আর আরেকটা বিষয় হচ্ছে অডিটর যখন তার দায়িত্ব পালন করবে অবশ্যই সততা নৈপুণ্যের সাথেই কিন্তু করতে হবে। এই নেগলিজেন্স বা অবহেলা কোনোভাবেই কিন্তু তাকে প্রদর্শন করা যাবে না। এখানে কয়েকটা অতীতে কয়েকটা মামলা মোকদ্দমা হয়েছিল, সেটার আমি একটু তুলে ধরছি। যেমন বল ক্যান্ডলার ভার্সেস ক্রেন ক্রিসমাস এন্ড কোম্পানি, এই মামলার বা মোকদ্দমার রায় যেটা হয়েছিল, এই রায়ে বলা হয়েছিল যে অডিটর আর থার্ড পার্টির মধ্যে কোনো চুক্তি হয়নি। অর্থাৎ এই যে যারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইউজার বা থার্ড পার্টি, তাদের সাথে অডিটরের যেহেতু কোনো চুক্তিবদ্ধ সম্পর্ক হয়নি, সেহেতু এখানে অডিটরদের দায়ী করা যাবে না। আবার কমিশনার অফ ইনকাম ট্যাক্স মাদ্রাস, সেটার ওই মামলার একটা রায়ে বলা হয়েছিল যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বা আয়কর বিভাগ, এই আয়কর বিভাগের সাথে কিন্তু অডিটরদের তারা কোনো চুক্তিবদ্ধ সম্পর্ক হয়নি, যেহেতু তারা থার্ড পার্টি। তো যেহেতু তাদের সাথে চুক্তিবদ্ধ সম্পর্ক হয়নি, তাহলে ডিরেক্টলি অডিটররা কিন্তু এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নিকট কিন্তু দায়বদ্ধ না। দেন লায়াবিলিটি ফর ফ্রড, এটা তো আমরা জানলাম যে দায়িত্বে অবহেলার জন্য, আর এটা হচ্ছে লায়াবিলিটি ফর ফ্রড কোনো প্রকার প্রতারণামূলক আশ্রয় নেওয়ার জন্য, জুয়া চুরির জন্য। ঠিক আছে, যেমন এখানে কতগুলো বিষয় বলা হয়েছে যে দ্য অডিটর সাইন দ্য স্টেটমেন্ট হুইচ ইজ ইনঅ্যাকিউরেট, অর্থাৎ অডিটর যে বিবৃতি দিবে সেই একটা অসত্য যদি কোনো বিবৃতিতে সাইন বা সিগনেচার বা স্বাক্ষর দিয়ে দেয়, এবং এই অসত্য বিবৃতি বা রিপোর্ট ব্যবহার করার কারণে থার্ড পার্টি যদি কোনো প্রকার ক্ষতির সম্মুখীন হয়, তাহলে কিন্তু অডিটররা লায়াবল। আবার অডিটর জানে যে এটা একটা অসত্য বিবৃতি, তারপরেও যদি সে ওইখানে স্বাক্ষর করে থাকে। দেন বলা হয়েছে থার্ড পার্টি বিলিভ দ্য অপিনিয়ন অ্যান্ড ইজ ড্যামেজড। ঠিক আছে, এই যে ইনঅ্যাকিউরেট স্টেটমেন্টটা যে দেয়া হইল বাই অডিটর, ঠিক আছে, এই ইনঅ্যাকিউরেট স্টেটমেন্টটা বা অপিনিয়নটা যখন থার্ড পার্টি বিশ্বাস করবে, আর বিশ্বাস করে অবশ্যই সেই মোতাবেক সে কোম্পানিকে নিয়ে চিন্তা করবে, ডিসিশন নেবে বা ওই কোম্পানিতে ইনভেস্ট করবে, এবং এর ফলে সে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এবং এই বিষয়গুলো কিন্তু যদি প্রমাণিত হয়, তাহলে কিন্তু আমরা অডিটরকে এখানে অ্যাকিউজ বলতে পারবো। এই হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ অডিটরস লায়াবিলিটি টু থার্ড পার্টিস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নাও অডিটরস সিভিল লায়াবিলিটি। সিভিল লায়াবিলিটি মানে হচ্ছে দেওয়ানি দায়। ঠিক আছে, অর্থাৎ নিরীক্ষকদের দেওয়ানি দায়টা কেমন হবে। হ্যাঁ, দেখেন যে একজন নিরীক্ষকের দেওয়ানি দায়টা দুইটা দৃষ্টিকোণ থেকে দেখা হয়। একটা হচ্ছে লায়াবিলিটি ফর নেগলিজেন্স, কি বলেছে স্যার, লায়াবিলিটি ফর নেগলিজেন্স, দ্যাট মিনস কর্তব্য অবহেলা, আর হচ্ছে আরেকটা হচ্ছে লায়াবিলিটি ফর মিসফিসেন্স। ঠিক আছে, এই কথাটার মানে হচ্ছে বিশ্বাস ভঙ্গের কথাই এখানে বলা হচ্ছে, অর্থাৎ বিশ্বাস ভঙ্গের কারণে যে দায়টা সৃষ্টি হবে। ওকে, তো এখানে আমাদের কিছু লায়াবিলিটি ফর নেগলিজেন্স, দায়িত্বে অবহেলার বিষয়টা যেখানে চলে আসতেছে, আমরা অলরেডি জানি
যে অডিটর যখন কাজ করবে, অডিটর যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে রিভিউ করে যখন একটা রিপোর্ট তৈরি করবে, অবশ্যই কিন্তু তাকে সতর্কতার সহিত সেই কাজটি করতে হবে। সেখানে কোনো প্রকার অবহেলা দেখানো যাবে না। নৈপুণ্য অবশ্যই তাকে দেখাতে হবে, দক্ষতা অবশ্যই তাকে দেখাতে হবে। তো এখানে দেখো যে আমি কতগুলো মামলা এখানে তুলে এনেছি, যে এই মামলাগুলোতে যে রায়ে আসলে কি বলা হয়েছিল। দেখো, আইরিশ উলেন কোম্পানি লিমিটেড ভার্সেস টাইসন অ্যান্ড আদার্স, অর্থাৎ এই যে একটা মামলার কথা বলা হয়েছে, সেই মামলায় যে নিরীক্ষকের দায় ছিল, সেই দায় নিয়ে আসলে রায়টা কি হয়েছিল। এখানে এই মামলায় যেটা রায় যেটা বলা হয়েছিল, ক্রয় চালান এবং ব্যবসায়ের দায় গোপন করে হিসাবে কারচুপি করা হয়েছিল। ঠিক আছে, তো এই কারণে কিন্তু একটা দায় অডিটরের রয়ে যায়। ঠিক আছে, কারণ সে কিন্তু চাইলে একটা কাজ করতে পারতো, এখানে পাওনাদারদের একটা তালিকা তৈরি করতে পারতো, পাওনাদারের তালিকা তৈরি করে খতিয়ানের সাথে কিন্তু সে অ্যাডজাস্ট করে হিসাবের এই কারচুপি কিন্তু সে চাইলেই ধরতে পারতো। কিন্তু সে তা না করে যে ক্রয় চালান এবং ব্যবসায়ের যে দায়টা, সেটা গোপন করেই সে তার কার্যাবলী চালিয়ে গেছে। তাহলে এই যে তার দায়িত্বে যে অবহেলা করা হয়েছে, অবহেলার জন্য কিন্তু এখানে ভুলটা ধরা পড়েনি, এই জন্য কিন্তু অডিটরকে দায়ী করা হয়েছে। তারপরে দেখো আরেকটা মামলায় কি বলা হয়েছে, লিডস স্টেট বিল্ডিংস ভার্সেস শেপার্ড। এই মামলার রায়ে যেটা বলা হয়েছে যে নিরীক্ষক কে কিন্তু অবশ্যই পরিমেল নিয়মাবলী রয়েছে, যে প্রতিষ্ঠানের একটা সংবিধান, এই পরিমেল নিয়মাবলীর আওতা বা বিধান মোতাবেক কিন্তু তাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, এখন এই কোম্পানির পরিমেল নিয়মাবলী ঠিক মতো পালন করা হয়েছে কিনা সেটা যদি সে তদারকি না করে, তাহলে কিন্তু সে অ্যাকিউজড হবে। ওকে, তো এই মামলার রায়ে যেটা বলা হয়েছে, অডিটর কোম্পানির পরিমেল নিয়মাবলীর বিধানগুলো ঠিক মতো পালন করা হয়েছে কিনা তা পরীক্ষা না করে সে একটা অডিট রিপোর্ট করেছিল, যে কারণে বেশ কিছু ভুল অডিট রিপোর্টে চলে আসছিল। হ্যাঁ, এই কারণে কিন্তু অডিটরকে এখানে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাহলে ডিয়ার স্টুডেন্ট, অবশ্যই কিন্তু অডিটরকে কোম্পানির পরিমেল নিয়মাবলীর পর্যবেক্ষণ করেই কিন্তু তাকে অডিটিং কার্যাবলী সম্পন্ন করতে হবে। দেন এখানে আরেকটা যেটা বলেছে যে লন্ডন অয়েল স্টোরেজ কোম্পানি লিমিটেড ভার্সেস সিয়ার হাসলক, অর্থাৎ এই যে আরেকটা যে আমি এখানে মামলার রায়ের কথা বলছি, সেখানে আসলে কি বলছিল, যে এখানে যেটা বলা হয়েছে যে নিরীক্ষক সম্পত্তির অস্তিত্ব যাচাই করার জন্য উপযুক্ত যদি কোনো ব্যবস্থা না নেয়, তাহলে কিন্তু এক ধরনের জটিলতা তৈরি হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু অডিটররা কিন্তু কি অ্যাকিউজড হবে। হ্যাঁ, তো এই মামলায় যেটা দেখানো হয়েছে, যে একটা কোম্পানির ছোট যে ক্যাশিয়ার ছিল, তিনি তার কর্তব্যে অবহেলা, সে তার কোম্পানির প্রতি কর্তব্য অবহেলা দেখাইতো। যেমন হচ্ছে যে খুচরা নগদ বিভিন্ন সময় সে আত্মসাৎ করতো। এই খুচরা নগদ যে আত্মসাৎ করতো, এটা অডিটর ঠিক মতো নিরীক্ষা করতো না, আর নিরীক্ষা না করার জন্য এক ধরনের জটিলতা তৈরি হতো, ভুল বিভিন্ন সময় দেখা যেত যে ধরা পড়তো না, যে কারণে প্রতিষ্ঠান বিভিন্ন রকম আর্থিক ক্ষতির সম্মুখীন হতো। তো সেজন্য ওই অডিটরকে ওই মামলায় অ্যাকিউজড দেখানো হয়েছে, দোষী সাব্যস্ত করা হয়েছে। তাহলে ডিয়ার স্টুডেন্ট, অবশ্যই কিন্তু যখন অডিটর তার কোনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিরীক্ষণ করবে, সেটার যেই সম্পত্তি, সেই সম্পত্তির অস্তিত্ব কতটুকু, সেটা কিন্তু অবশ্যই সে নিরূপণ করবে। দেন বলেছে লায়াবিলিটি ফর মিসফিসেন্স, বিশ্বাস ভঙ্গের জন্য আসলে অডিটর কিন্তু দায়ী থাকবে এখানে।
দেওয়ানি আইনের কাছে দায়ী থাকবে। যেমন এখানে আমি দুইটা মামলার রায়ের কথা বলেছি, যে লন্ডন অ্যান্ড জেনারেল ব্যাংক। এই লন্ডন অ্যান্ড জেনারেল ব্যাংক এই মোকদ্দমার রায়ে যেটা বলা হয়েছে যে কোম্পানির আর্থিক ব্যবস্থাপক যদি নিজে সন্তুষ্ট না হয়, ঠিক আছে, তো নিজে সন্তুষ্ট না তারপরেও যদি এই আর্থিক রিপোর্ট, আর্থিক বিবৃতি নিয়ে সে যদি কোনো একটা মতামত দিয়ে দেয়, তাহলে কিন্তু এক ধরনের প্রবলেম কিন্তু প্রতিষ্ঠানে তৈরি হবে। সেজন্য কিন্তু এই বিশ্বাস ভঙ্গের জন্য তাকে দায়ী করা হবে, এবং সেটাই কিন্তু এই মামলার রায় হয়েছিল। অর্থাৎ আর্থিক অবস্থা বা আর্থিক ফাইন্যান্সিয়াল রিপোর্ট নিয়ে তার যদি কোনো সন্দেহ থাকে, অবশ্যই কিন্তু তাকে সেটা জানাতে হবে। দেন আরেকটা মামলার রায় হচ্ছে এখানে দ্য সিটি ইকুইটেবল ফায়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। অর্থাৎ এই মোকদ্দমার সিদ্ধান্তে যেটা বলা হয় যে নিরীক্ষক লগ্নিপত্র স্বয়ং চাক্ষুষ পরীক্ষা করেনি, পরীক্ষা না করার জন্য এক ধরনের জটিলতা সৃষ্টি হয়েছিল, এবং এখানে অডিটরকে অ্যাকিউজড করা হয়। ওকে, এই হচ্ছে প্রতারণার জন্য কিন্তু বিশ্বাস ভঙ্গের জন্য তাকে দায়ী করা হবে। তবে এখানে আরেকটা বিষয় যেটা বলেছে যে কোর্ট যদি মনে করে যে সেকশন ধারা 633-এর যে কোর্ট যদি মনে করে যে অডিটর এখানে তাকে মুক্তি দেওয়া যেতে পারে তার এই দায় থেকে, তো সেটা কিন্তু করতে পারে। তবে সেটার একটা ব্যাপার হচ্ছে যে অডিটর অ্যাকিউজড ছিল ঠিকই, কিন্তু এটা যদি প্রমাণ হয় যে সে যুক্তিসঙ্গতভাবে এবং সততার সহিত এই দায়িত্ব পালন করেছে, তাহলে হয়তো এই দায় থেকে তাকে অব্যাহতি দিতে পারে। এবং এটাও যদি এরকম হয় যে অডিটরের যখন সে অডিটিং করেছে তার পারিপার্শ্বিক সিচুয়েশন বা অবস্থা খুব একটা পজিটিভ ছিল না, তারপরে সে চেষ্টা করেছে সততার সাথে কাজ করার জন্য, এরকম যদি ব্যাপারটা হয়, তখনও কোর্ট চাইলে তাকে এই দায় থেকে অব্যাহতি দিতে পারে। তো ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে অডিটরস সিভিল লায়াবিলিটি, দেওয়ানি দায়। ঠিক আছে, তবে এখানে একটা জিনিস মনে রাখবে, এখানে কিন্তু দায়টা ক্লায়েন্টের নিকটে কিন্তু সরাসরি বর্তাবে তার। হ্যাঁ, দেন বলেছে যে অডিটরস ক্রিমিনাল লায়াবিলিটি, ফৌজদারি দায়। কি দায় স্যার? ফৌজদারি দায়। ঠিক আছে, ক্রিমিনাল লায়াবিলিটি মে অ্যারাইজ ফর ফলোয়িং রিজনস। নিম্নের কিছু কারণগুলোর জন্য কিন্তু ক্রিমিনাল লায়াবিলিটি অ্যারাইজ হতে পারে। সেটা এখানে যেটা বলেছে যে দিস টাইপ অফ লায়াবিলিটি মে অ্যারাইজ from breaking the rules of law and mispresentation of company's balance sheet. তার মানে হচ্ছে যে যে আইন অনুযায়ী তাকে অডিটিং করতে বলা হয়েছে, সেই অডিটিং যদি সেই আইন যদি অনুসরণ না করেই সে কাজ করে, এবং যে ব্যালেন্স শিট রয়েছে, এই ব্যালেন্স শিটের যদি ভুল ব্যাখ্যা অথবা অন্য কোনো ডকুমেন্টের যদি সে কোনো ভুল ব্যাখ্যা প্রদর্শন করে, তাহলে কিন্তু এখানে অবশ্যই অডিটর অ্যাকিউজড হবে। দেন আরেকটা বলেছে যে when an auditor willfully makes a false statement either in a balance sheet or any other document, destroys any voucher or document, then the criminal liability arises out. মানে এখানে যদি অডিটর ইচ্ছাকৃতভাবে কোনো মিথ্যা বিবৃতি দিয়ে থাকে ব্যালেন্স শিট নিয়ে, ব্যালেন্স শিটে বা যে কোনো ভাউচার নিয়ে, যে কোনো ডকুমেন্ট নিয়ে যদি কোনো মিথ্যা বা ফলস স্টেটমেন্ট দেয়, সেক্ষেত্রে কিন্তু ক্রিমিনাল লায়াবিলিটি অ্যারাইজ হবে, মানে ফৌজদারি দায় দেখা দিবে। ঠিক আছে, তার মানে হচ্ছে যে অডিটর যদি কোনো ভুল ব্যাখ্যা দেয়, অর্থাৎ ব্যালেন্স শিট নিয়ে যদি কোনো মিসপ্রেজেন্টেশন করে এবং আইন ভঙ্গ করে যদি কাজ করার চেষ্টা করে, সেক্ষেত্রে সে অ্যাকিউজ হবে। এবং ইচ্ছাকৃতভাবে যদি কোনো ফলস স্টেটমেন্ট দিয়ে থাকে কোনো ডকুমেন্ট সম্পর্কে, তাহলে কিন্তু এখানে সে ডেফিনেটলি অ্যাকিউজ হবে। এখানে আরেকটা বিষয় দেখো, দ্য কোম্পানি অ্যাক্ট has given some rules regarding the punishment of this liability. অর্থাৎ এই যে ক্রিমিনাল লায়াবিলিটিটা হবে, এটার
জন্য যে পানিশমেন্ট হবে সেই পানিশমেন্টের বিষয়ে বা শাস্তির বিষয়ে কোম্পানি আইন কিছু ধারা রয়েছে, কিছু রুলস সম্পর্কে এখানে বলেছে, সেটা সম্পর্কে আমরা একটু জানি। যে ফার্স্ট এই সেকশন 200 ধারা 200 সম্পর্কে 200-তে কি বলেছে যে আন্ডার দিস সেকশন দ্য অডিটর মাস্ট হেল্প দ্য ইনভিজিলেটর এমপ্লয়েড বাই গভর্নমেন্ট। দ্যাট মিনস যে অনুসন্ধান করার জন্য অডিটিং রিপোর্ট আসলে কতটা নির্ভুল এটা অনুসন্ধান করার জন্য সরকার যেই লোক নিয়োগ দিবে, যে এমপ্লয়ি বা কর্মকর্তা নিয়োগ দিবে, সেই কর্মকর্তাকে অবশ্যই কিন্তু অডিটরকে সাহায্য করতে হবে তার কাজের জন্য। যদি অডিটর সেই সরকার কর্তৃক নিয়োগকৃত ব্যক্তিকে যদি সহযোগিতা না করে তাহলে তার 6 মাস জেল হতে পারে অথবা 5,000 টাকা জরিমানা, এমনকি দুইটাই হতে পারে। দেখো এখানে আরো কিছু ধারা সম্পর্কে বলা হয়েছে, যেমন সেকশন 219 সেকশন 219 এবং সেকশন 331-এ যেটা বলা হয়েছে যে ইফ দ্য অডিটর উইলিংলি চেঞ্জেস এনি দ্য ডকুমেন্ট অর স্টেটমেন্ট, ওকে, অর্থাৎ অডিটর যদি ইচ্ছাকৃতভাবে কোনো স্টেটমেন্ট চেঞ্জ করে বা বিবৃতি দিয়ে থাকে, ভুল কোনো বিবৃতি দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সে অ্যাকিউজড হবে এবং এই জন্য তাকে কি কম্পেনসেশন দিতে হবে, অবশ্যই তাকে ক্ষতিপূরণ এর আওতায় আনতে হবে। যেমন দেন সেকশন 331-এ কি বলা হয়েছে, এটা হচ্ছে রিলেটেড আরেকটা সেকশন 331. According to this section, at the time of dissolution of the company, on the basis of arbitrator's report, from the time of formation to dissolution, if there is any fraud, then the person will be questioned who is liable for that. কথাটার মানে হচ্ছে কোম্পানি যদি অবলুপ্তি করা হয়, অবসায়ন করা হয়, তাহলে কোম্পানি অবলুপ্তির সময়ে যদি কোনো ধরনের জটিলতার সৃষ্টি হয়, ঠিক আছে, যদি এরকম দেখা যায় যে কোনো জুয়া চুরি, কোনো মিথ্যার আশ্রয় নিয়েছে এবং সেজন্য কিন্তু অ্যাকিউজড করা হতে পারে কাকে, অডিটরকে, ঠিক আছে, কারণ অডিটর কিন্তু এই জন্য দায়ী থাকতে পারে, অডিটরকে কোশ্চেন করা, প্রশ্নবিদ্ধ করা হবে সেক্ষেত্রে। সেকশন 332-এ যেটা বলা হয়েছে যে অডিটর এখানে কোনো হিসাব বইয়ে যদি বা কোনো ডকুমেন্ট যদি ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করে এবং নষ্ট করে ফেলে, ডিস্ট্রয় করে ফেলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে অ্যাকিউজড এবং এই জন্য তাকে 7 বছরের জেল দিতে পারে এবং জরিমানাও হতে পারে। সেকশন 333-তে যেটা বলেছে যে এখানে যদি কোর্ট মনে করে প্রমাণিত হয় যে অডিটর কোনো প্রকার জুয়াচুরির আশ্রয় নিয়েছে, হ্যাঁ, কোনো ক্রাইমের আশ্রয় নিয়েছে, তাহলে কিন্তু সে এখানে অ্যাকিউজড হবে এবং এই জন্য সে পানিশমেন্টের আওতায় আসবে। দেন সেকশন 397-এ যেটা বলেছে ইফ ইট ইজ প্রুভড দ্যাট the auditor has given any false information, document, recommendation about ROI, legal document, certificate, and any other statement. ব্যাপারটা হচ্ছে যে অডিটর জানে যে কোনো ডকুমেন্ট, কোনো সার্টিফিকেট, ব্যালেন্স শিট, কোনো স্টেটমেন্ট এবং রিটার্ন অন ইনকাম সম্পর্কে যে রিকমেন্ডেশন, এই যে বিভিন্ন ডকুমেন্টের কথা বললাম, এগুলার ফলস জেনেও সে যদি কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকে তাহলে কিন্তু সে টোটালি এখানে অ্যাকিউজড হবে এবং তাকে এই জন্য 5 বছরের জেল এবং জরিমানা দুইটাই করা হতে পারে। তার মানে সে জেনে শুনে, সে জানে যে ব্যালেন্স শিটে ভুল আছে, এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ভুল আছে, এই ডকুমেন্টে মিথ্যা তথ্য আছে, তার জেনে শুনেও সে কি করলো, আবার এই ফলস ইনফরমেশন একটা রিপোর্ট তৈরি করে দিল, তাহলে কিন্তু সে ফুললি এখানে অ্যাকিউজড হবে, দায় কোনোভাবেই সে এড়াতে পারবে না। এ হচ্ছে অডিটরস লায়াবিলিটি টু ক্রিমিনাল, দ্যাট মিনস ক্রিমিনাল লায়াবিলিটি। এখানে আরো অন্যান্য কিছু লায়াবিলিটি রয়েছে, যেমন বলা হচ্ছে যে অডিটরস লায়াবিলিটি ফর লেভেল, ঠিক আছে,
then auditors liability for joint auditors, then যেটা বলা হয় auditors liability for breach of contract, sorry, auditors liability for branch auditor. Okay, তো ব্যাপারটা হচ্ছে ফার্স্ট একটু বলে দিই, অডিটরস লায়াবিলিটি ফর লেভেল, দ্যাট মিনস কুৎসা রটায় অনেকে। তো কোনো অডিটর যদি কোম্পানি সম্পর্কে বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে যদি কোনো অপপ্রচার করে থাকে সেখানে অ্যাকিউজড হবে। হ্যাঁ, দেন অডিটরস লায়াবিলিটি ফর জয়েন্ট অডিটরস, যুগ্মভাবে যখন অডিটররা কাজ করবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই একাধিক অডিটর যখন কোনো ভুল তথ্য প্রকাশ করবে, অসততা দেখাবে বা নৈপুণ্য প্রদর্শন করবে না, তখন এই একাধিক অডিটর কিন্তু নিরীক্ষক কিন্তু এখানে দায়ী থাকবে। দেন অডিটরস লায়াবিলিটি ফর ব্রাঞ্চ অডিটর, এই কথাটার মানে হচ্ছে যে অনেক প্রতিষ্ঠানের কিন্তু শাখা অফিস থাকে। তো শাখা অফিসের জন্য, যেমন ধরো একটা প্রতিষ্ঠানের বিদেশে কোনো শাখা অবস্থিত, তো তার জন্য তো স্থানীয় একজন অডিটর নিয়োগ দিতে হবে, ঠিক আছে। তো এই ব্রাঞ্চের জন্য যে স্পেসিফিক অডিটর নিয়োগ দেওয়া হবে, সেই অডিটর কোনো ভুল কাজের জন্য কিন্তু সে দায়বদ্ধ থাকবে। এখানে সেই কথাগুলি কিন্তু বলা হয়েছে। দেন আমরা পরের স্লাইডে যাই, যেটা প্রফেশনাল রেসপন্স টু লায়াবিলিটি, অর্থাৎ আমরা যে অডিটরের লায়াবিলিটি সম্পর্কে বলছি, এই অডিটরের লায়াবিলিটি সম্পর্কে আসলে পেশাগত দায়টা কেমন হবে, অডিটরদের লায়াবিলিটির কমানোর জন্য পেশাগত দায় কেমন, যেমন রিসার্চ ইন অডিটিং, ঠিক আছে। একটা অডিটিং করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের গবেষণার দরকার হয়, ঠিক আছে। তো এই গবেষণা কার্যে অবশ্যই কিন্তু সহযোগিতা করতে হবে অডিটরকে, সেক্ষেত্রে কিন্তু অডিটরের দায়টা কিন্তু কমানোই যেতে পারে। দেন স্ট্যান্ডার্ড অ্যান্ড রুল সেটিং, হ্যাঁ, অডিটিং করার জন্য অডিটরদের জন্য একটা স্ট্যান্ডার্ড যে মান রয়েছে, যেমন বাংলাদেশে ICAB কর্তৃক যে স্ট্যান্ডার্ড মান কিন্তু অবশ্যই তৈরি করা হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু অডিটররা কাজ করে থাকে। তাহলে স্ট্যান্ডার্ড মান যেহেতু তৈরি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু অডিটরের দায় ওই স্ট্যান্ডার্ড মান অনুযায়ী যদি করা হয়, অডিটরদের দায় কিন্তু অনেকাংশেই কমে আসে। সেট রিকোয়ারমেন্টস টু প্রোটেক্ট অডিটর, ঠিক আছে। কিছু প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে অডিটরকে এখানে প্রোটেক্ট করার জন্য, ঠিক আছে। সেটা বাংলাদেশে যেমন ICAB কর্তৃক বিভিন্ন ব্যবস্থা নেওয়া যেতে পারে, মানে ICAB কর্তৃক বিভিন্ন যে CA ফার্ম রয়েছে, CA ফার্মে যে অডিটররা, এই অডিটরদের কি দিতে পারে, ট্রেনিং দিতে পারে, প্রশিক্ষণ দিতে পারে, তাকে অডিটর হিসেবে বিভিন্ন রেসপন্সিবিলিটি অ্যাসাইন করার পূর্বে। দেন এস্টাবলিশ পিয়ার রিভিউ রিকোয়ারমেন্টস, এখানে একটা তীক্ষ্ণ রিভিউ করতে হবে অডিটরদের কাজের প্রতি, অর্থাৎ অডিটররা যখন কাজ করবে, ঠিক আছে, তারা আসলে ঠিকমতো কাজ করতে পারছে কিনা, তাদের প্রয়োজনীয় রিকোয়ারমেন্টগুলো কি কি আছে সেগুলো ঠিকমতো তারা পাচ্ছে কিনা, এই ব্যাপারে কিন্তু অবশ্যই নজর দিতে হবে। দেন অপোজ লস্যুট, অডিটররা যখন অ্যাকিউজড হবে, তাদের কিন্তু তার বিরোধিতা করার জন্য তাদের কিন্তু মামলা করার একটা সুযোগ থাকতে হবে, কারণ সে কিন্তু অনেক সময় পারিপার্শ্বিক অবস্থার কারণে অনেক সময় অনেক ডিসিশন কিন্তু রাইট ওয়েতে নাও নিতে পারে, তার উপর কোনো প্রেশার থাকতে পারে। দেন এডুকেশন অফ ইউজার্স, অর্থাৎ এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা অডিটিং রিপোর্ট, এটার যারা ব্যবহারকারী তারা অবশ্যই এডুকেটেড হতে হবে, কারণ এই রিপোর্ট বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বোঝার জন্য যদি যথেষ্ট নলেজ বা জ্ঞান না থাকে, তাহলে কিন্তু এক ধরনের জটিলতা সৃষ্টি হবে, সেক্ষেত্রে তো অডিটরকে আর দায়ী করা যায় না, ঠিক আছে। তো এই হচ্ছে প্রফেশনাল রেসপন্স টু লায়াবিলিটি। দেন আমাদের এখানে যেটা বলেছে স্যার, ডিফারেন্সেস বিটুইন সিভিল লায়াবিলিটি অ্যান্ড ক্রিমিনাল লায়াবিলিটি, অর্থাৎ আমরা যে দেওয়ানি দায় আর ফৌজদারি দায় সম্পর্কে বললাম, সেটার পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট, আপনারা দেখে নেবেন। আমি একটু বলে দিচ্ছি যে দেওয়ানি দায় যখন কর্তব্য অবহেলার জন্য হবে এবং
বিশ্বাস ভঙ্গ অর্থাৎ চুক্তি ভঙ্গ যখন করা হবে, বিশ্বাস ভঙ্গ এবং কর্তব্য অবহেলার কারণে কিন্তু এই দেওয়ানি দায়টা অ্যারাইজ হয়। আর ইচ্ছাকৃতভাবে যখন কোনো ব্যালেন্স শিট ভুল দেখানো হবে বা কোনো ডকুমেন্ট বিবৃতি ভুল দেখানো হবে, ঠিক আছে, তখন কিন্তু এই ক্রিমিনাল লায়াবিলিটি বা ফৌজদারি দায় অ্যারাইজ হয়, ঠিক আছে। আর সিভিল লায়াবিলিটি অ্যারাইজেস বাই দ্য জাজমেন্ট অফ সিভিল কোর্ট, অর্থাৎ সিভিল কোর্ট কিন্তু এটা অ্যারাইজ করে থাকে। আর ক্রিমিনাল লায়াবিলিটি হচ্ছে ক্রিমিনাল কোর্ট এটা অ্যারাইজ করে থাকে, ঠিক আছে। আর হচ্ছে সিভিল লায়াবিলিটিতে হচ্ছে অডিটর সরাসরি ক্লায়েন্টের কাছে দায়বদ্ধ থাকবে, আর ক্রিমিনাল লায়াবিলিটিতে অডিটর, ক্লায়েন্ট, গভর্নমেন্ট দুই পক্ষের প্রতি কিন্তু দায়বদ্ধ থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের সিভিল লায়াবিলিটি এবং ক্রিমিনাল লায়াবিলিটি সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি এবং এটার পার্থক্য সম্পর্কেও আমরা জানলাম। এ হচ্ছে আমাদের এই চ্যাপ্টার 4 এর বিস্তারিত অডিটরস লায়াবিলিটি সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য জানতে পারলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আরেকবার একটু রিভিউ করে দিচ্ছি। আমরা যে বিষয়গুলো জানলাম, দ্য লিগ্যাল এনভায়রনমেন্ট অফ অডিটিং প্রফেশন, ওকে, মানে অডিটরের লিগ্যাল এনভায়রনমেন্ট কেমন হবে, অবশ্যই তাকে পেশাগত প্রফেশনালিজম, পেশাগত যত্নের সহকারে কিন্তু কাজ করতে হবে, কর্তব্য অবহেলা করা যাবে না, ইভেন তাকে নৈপুণ্য দক্ষতা কিন্তু প্রদর্শন করতে হবে। লায়াবিলিটি সম্পর্কে জানলাম, যেখানে আমরা ক্লায়েন্টের প্রতি কি লায়াবিলিটি রয়েছে, থার্ড পার্টির প্রতি লায়াবিলিটি সম্পর্কে জানলাম। সিভিল লায়াবিলিটি দুই ধরনের দৃষ্টিকোণ থেকে আমরা সিভিল লায়াবিলিটিটা জানলাম, যেটা লায়াবিলিটি ফর নেগলিজেন্স অ্যান্ড লায়াবিলিটি ফর মিসফিসেন্স। ক্রিমিনাল লায়াবিলিটি সম্পর্কে জানলাম, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে যদি কোনো ফলস স্টেটমেন্ট দিয়ে থাকে সেক্ষেত্রে, এবং এখানে কতগুলো কোম্পানি আইনের কতগুলো ধারা সম্পর্কে আমরা জানলাম, যেটা ক্রিমিনাল লায়াবিলিটির অন্তর্ভুক্ত। অন্যান্য কিছু লায়াবিলিটি সম্পর্কে আমরা জেনেছি। আর পেশাগত দায়টা আসলে কি, অডিটরের দায়টা কমিয়ে আনার জন্য পেশাগত দায়টা বা রেসপন্সটা কেমন হবে, মানে পেশাগত সারাটা কেমন হবে, সেটাই এখানে বলছে। পার্থক্য তো জানলামই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের লেকচার আপনারা বুঝতে পেরেছেন। আর আরেকটা বিষয় এখানে অবশ্যই মাথায় রাখবেন না, আপনারা অবশ্যই এই লেকচারটা বাসায় কিন্তু স্টাডি করতে হবে, সাথে রিকমেন্ডেড বই এবং আপনার এই লেকচার স্লাইডস সাথে রেখে কিন্তু আপনাকে এটা অবশ্যই স্টাডি করতে হবে, এই লেকচার ভিডিওর সামনে কিন্তু রেখে, ঠিক আছে। এখন আমরা ফাইনালি এখানে শেষ করতে পারি। তবে একটা কথা আমি বলে দেই যে অডিটর যখন তার দায়িত্ব পালন করবে, অবশ্যই প্রফেশনাল কেয়ার তাকে দেখাতে হবে। সেখানে কাজের প্রতি তার দক্ষতা, নৈপুণ্য, সততা পরিপূর্ণভাবে তাকে শো করতে হবে। আদারওয়াইজ বিভিন্ন পক্ষের প্রতি কিন্তু তার দায়টা থেকেই যাবে যদি কোনো প্রকার জটিলতা সৃষ্টি হয়। ওকে, তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে।